রান্নাঘর মানে আমার কাছে মাটির ওই ছোট্ট একটা দুয়ার আর তাতে থাকা কাঠের উনান। জানি অতি সাধারণ, তবে আমার কাছে অমূল্য। আর সেই দুয়ারেতে করে থাকি আমি আমার পরিবারের জন্য সারা দিন রাতের রান্নাবান্না। আর সেই সাথে কিছু পছন্দের জিনিস কিনেছি। আর কি কি করলাম সারা দিন, চলুন তাহলে আমার একটা সুন্দর দিনের শুরুটা এই যে হেলদি একটা জিনিস দিয়ে শুরু করলাম। এটা অনেকে জানেন বুঝি, আর অনেকে জানেন না। যাদের হিমোগ্লোবিনের অনেক প্রবলেম আছে তারা এই কুলেখাড়া পাতার রস আমার মতো এইভাবে ফুটিয়ে ছেঁকে নিয়েও খেতে পারেন, বা থেঁতো করে রসটাও খেতে পারেন। সপ্তাহে যদি 3 দিন খেতে পারেন তাহলে আপনাদের হিমোগ্লোবিনের মাত্রা খুব বেড়ে যাবে। যেহেতু আমার প্রবলেম আছে তাই আমি 1 দিন 2 দিন ছাড়াই এটা খেয়ে থাকি। ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আর এই যে অনেকটা এনার্জি নিয়ে কাজে তো লেগে পড়তেই হবে, সংসারের অনেক কাজকর্ম রয়েছে, সেই সব নিয়ে চলুন। আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুতে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই খুব ভালো আছেন। প্রচণ্ড গরম, আবার হঠাৎ বৃষ্টি, এইসব নিয়েই কাটছে দিনগুলো। আজকে যদিও একটু রোদ ঝলমলে সকালের দিকে বেরিয়েছে, জানি না আবার গুরু গম্ভীর অবস্থায় কখন যে নেমে আসে। তো তাড়াহুড়ো করে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে সাদা সিম্পল রান্না, কাঁকরোল ভাজবো আর এই মাছ আর আলু দিয়ে একটা ঝোল করব। তার মধ্যিখানে রয়েছে টিফিন। কালকে জানেন তো অনেকটা ভাত বেশি হয়ে গিয়েছিল, রাত্রিরের দিকে আপনাদের দাদাভাই ভাত খায়নি, তো সেই কারণে ভাতটা অনেকটা বেঁচে গিয়েছিল। সাধারণত সেই ভাত খায়। তো যাই হোক, ভাতটা ভেজে সেটা টিফিন করে নিয়েছিলাম। আর এখানে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আজকে সংসারের কাজগুলো মোটামুটি অফ ক্যামেরায় সমস্ত সেরে নিয়েছি। ওই যে বললাম না যে রান্নাঘর মানে আমার কাছে খুব সুন্দর সাজানো গোছানো মডেলও একটা কিচেন না, রান্নাঘর মানে আমার কাছে এই যে মাটির একটা ছোট্ট দুয়ার আর এই দুয়ারে থাকা একটা ছোট উনান। আর এই কাঠে বা আঁচে রান্না করে থাকি আমি আমার পরিবারের সকলের জন্য। তবে হ্যাঁ, গ্যাস তো আছেই। আসলে কি বলুন তো, যেহেতু আমরা গ্রামে ঘরের মানুষ, গ্যাসে রান্নাটা হয় কিন্তু খুবই সামান্য। চেষ্টা করা হয় যাতে কাঠের মধ্যে রান্নাটা করে নিতে। আসলে কি বলুন তো, কাঠকুটো তো আমাদের বাড়িতে পাওয়া যায়। তাছাড়া কাঠের রান্না খেতে, মানে কাঠের জালের রান্না খেতে খুবই ভালো লাগে। আর সব থেকে ভালো কি জানেন, এর মধ্যে রান্নাবান্না করলে বা রুটি সেঁকলে একদম গ্যাস হয় না, মানে আপনার যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু হয় না। তাই কাঠের রান্না আমার মনে হয় সব থেকে বেশি ভালো। তো ওই যে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আজকে বেশ আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করব। সাধারণত এইভাবে করি না, বেশিরভাগ পেঁয়াজ দিয়েই করি, বা সর্ষে পোস্ত এইসব দিয়েই মাছটা করে থাকি। তো কখনো কখনো আনাজ দিয়েও করে থাকি। তো আজকে ভাবলাম যে আলু দিয়েই করি। সত্যি কথা বলতে আজকে কোনো আনাজ ছিল না, কাঁকরোল ছাড়া। আর কাঁকরোল আপনাদের দাদাভাই মোটেই তরকারির মধ্যে খাবে না। ভেজে দিলে যদিও বা খাবে, এই তরকারিতে যদি দিই সে আর খাবে না। যেহেতু একটাই তরকারি করছি তাই ভাবলাম যে না, আর এইভাবে দেব না। তো মাছের ঝোলটা আজকে ভালো করে কষিয়ে মাংসের মতো করি। আর ওই যে দেখছেন তো মশলার মধ্যে কি বলুন তো, ওটা হচ্ছে মাছের ফটফটি বা ফটকা। ওটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই ফটকাটা যদি আলাদা করে ভাজতে যাই তাহলে বোমবাজি হওয়ার সম্ভাবনা বিশাল ছিল। তাই একটুখানি কষিয়ে রান্না করে নিলাম। আর আগে থেকেই কুকারেতে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো, সেটাই দিয়ে নিলাম। তো যাই হোক, রান্নাবান্না তো চলতেই রইল। তাহলে বন্ধুরা, যদি কোনো কারণে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন।
আর এইভাবে কষিয়ে রান্না করেছিলাম। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আপনাদের দাদাভাই বলল বেশ ভালোই হয়েছে, বোঝাই যাচ্ছে না যে শুধু আলু দিয়ে রান্না হয়েছে। আসলে কি বলুন তো, এর মধ্যে যদি একটু পটল দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। যেহেতু আনা ছিল না আর বাড়িতে এনে দেওয়ার মতো কেউ ছিল না, আপনাদের দাদাভাই বেরিয়েছিল, তো সেই কারণেই যেটা ছিল সেটা দিয়েই গুছিয়ে রান্নাটা করে নেওয়া ভালো। আসলে যেটা নেই সেটার দিকে না তাকিয়ে যেটা আছে সেটা দিয়ে গুছিয়ে রান্না করে সকলের সামনে পরিবেশন করতে আমি খুব ভালোবাসি। আর তাছাড়া মধ্যবিত্ত বাড়িতে হয়তো সব সময় সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না, তাই একটু বুদ্ধি করে গুছিয়ে করলে সংসারটাও একটু উন্নতি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, অনেক বকবক তো করে ফেললাম, কিন্তু কাজও করেছি অনেক। আর এটা হলো প্রায় বিকেলের দিক। আজকে আকাশটা বেশ একটুখানি মনটা ভালো, হয়তো আবার বৃষ্টি এসে যাবে জানি না। তো ঘুম থেকে উঠে একটুখানি মুখ টুক ধুয়ে করে নিচ্ছি নিজের একটুখানি ভাবন সাবন। ভাবন সাবন বলতে কি বলুন তো, ওই চুলটা আঁচড়াবো আর একটুখানি ওই মুখে পাউডার আর টিপ, ব্যাস এইটুখানিই তো ভাবন সাবন। তবে হ্যাঁ, বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো কেচেছিলাম আর ভাঁজ করা হয়নি। ভাবলাম যে এই সুযোগে এগুলোও একটুখানি গুছিয়ে নিই, আর না হলে এক কোণায় পড়ে থাকলে সেই পড়েই থাকবে। আর সন্ধ্যাবেলা অনেক কাজ থাকে, সন্ধ্যা দেয়া থাকে, সবার জন্য চা তৈরি করা থাকে, তাই ভাবলাম যে এখনই এই কাজটা একটুখানি সেরে নিই। বেশ শীতের দিকটা ঘুরতে যাচ্ছিলাম মাঠের দিকে, আর এখন বর্ষায় এমন অবস্থা যে কোথাও পা দেওয়া যাবে না। যদি একবার পা হড়কায়, হয় ঠ্যাং না হলে কোমর, যেটা হোক একটা টুকরো তো হবেই, সেই ভয়েতে আর হাঁটা চলাটা বন্ধ করে দিয়েছি, বিশেষ করে মাঠের দিকে বেড়াতে যাওয়াটা। তো যাই হোক, এই যে গাছগুলোতে একটুখানি জল স্প্রে করে দিচ্ছি, গোড়াটা যদিও ভিজে আছে, আর এই গাছটায় একটুখানি জল দিয়ে নিচ্ছি। আর কি যে মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে আছে, আপনাদের যদি একটুখানি ঘ্রাণ দিতে পারতাম তাহলে মানে মনটা সত্যি ভরে যেত। আর এই দেখুন, সন্ধ্যা হয়ে গেছে, টিপটিপ বৃষ্টিও পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে একটা পার্সেল এসেছে। বেশ কয়েকদিন ধরেই এটা আমি বুক করেছিলাম, ওই যে ছোট্টখাট্ট একটা জিনিস যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর সেটাই নিয়েছি। এই যে এই ধরনের একটা র্যাক, তো সেটাই এসেছে। আর ছোট্টখাট্ট এই ইচ্ছাগুলো পূর্ণ করতে গেলে সংসার থেকে একটু টাকা বাঁচিয়ে ফেলতে হয়, তাহলেই ছোটোখাটো স্বপ্নগুলো বা ছোটোখাটো জিনিসপত্রগুলো কেনা যায়। তো সেই রকমই আমি টুক করে একটুখানি পয়সা বাঁচিয়েছিলাম, সেখান থেকেই কিনেছিলাম। তো দেখছি যে কোথাও ভাঙাচোরা এসেছে কি না, না ফাটাফুটি এলে তখন আবার খুব মুশকিল, এটাকে এক্সচেঞ্জ করব কিভাবে, সেও তো একটা ঝামেলার বিষয়। তো দেখলাম না, ঠিকঠাক খুব সুন্দর প্যাকিং হয়েছে, বৃষ্টিতেও ভেজেনি। যখন এটাকে সুন্দর করে লাগাবো আর সেট আপ করবো তখন তো নিশ্চয়ই শেয়ার করব। তাহলে আজকের মতো আসি, ততক্ষণ খুব ভালো থাকবেন।